হ্যালো, হ্যালো, সোহেল মাহমুদ শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, সোহেল মাহমুদ, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ সুমন বাবু শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ও, আচ্ছা। সোহেল মাহমুদ আমাদের সঙ্গে জয়েন করছে, বাট সোহেল মাহমুদ শুনতে পাচ্ছে কিনা জানি না। তো আহ, আপনাদের ভিডিওটা অফ করে রাখেন আপাতত। উম, আমার স্ক্রিনটা দেখতে পেলেই হবে। ভিডিওটা অফ করে রাখেন। আচ্ছা। আহ ওকে স্যার। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। দেখেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা। সেলস ম্যানেজমেন্টের একটা পিডিএফ কপি বা পিডিএফ শিট আমি আপনাদের গ্রুপে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করছেন কিনা? আজকে স্যার। না, এই যে সেলস ম্যানেজমেন্টের যে শিটটা আমি এখন ওপেন করছি, আপনাদের লেখা আছে সেলস ম্যানেজমেন্ট এমকেটি 403 বিবিএ ফার্স্ট ব্যাচ, এরকম একটা পিডিএফ ফাইল আমাদের বিবিএ ফার্স্ট ব্যাচ গ্রুপে দিয়ে দিছি। আগে দিয়ে দিছিলাম, আজকে না। জি স্যার, জি স্যার, স্যার পাচ্ছি স্যার। আগের সপ্তাহে দিয়েছিলেন স্যার, এটা স্যার। জি, জি, জি জি, স্যার, পাচ্ছি সেটাই। স্যার। তো সেটাই আজকে সেলস ম্যানেজমেন্টের প্রথম দিকে তো আমরা ক্লাস করছি, তারপরে মিড টার্মের পরেও করছি। এখন যেখান থেকে আমরা শেষ করছিলাম ওখান থেকে স্টার্ট করব, ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট। তার আগে পড়ছিলাম আহ, এই যে ফাংশনস অফ সেলস ম্যানেজমেন্ট। সুমন বাবু ছিলেন সেই ক্লাসে। ফাংশন, ওই যে ম্যানেজার ফাংশন পড়লাম, তারপরে স্টাফ ফাংশন পড়লাম। আচ্ছা, এখন ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট পড়বো আমরা। ওয়াসি খান শুনতে পাচ্ছেন আমাদের? জি স্যার। আচ্ছা, ওয়াসি খান, ধন্যবাদ জয়েন করার জন্য। তো ওয়াসি, ওই যে আরো ফার্স্ট বেসে তো আপনারা বোধহয় 5 জন না 6 জন না? তো সেক্ষেত্রে সোহেল মাহমুদ, আপনি, তারপর সুমন বাবু, আর আর 2 জন না 3 জন, কে কে যেন? আর এই আলিফ, আলিফ ভাই ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। আশরাফুল আলিফ। আশরাফুল আলাইহিস ছিল, আরেকটা বোধহয় আমার হলো ফিরোজ ভাই স্যার। ফিরোজ। ফিরোজ, হ্যাঁ। তো ফিরোজের কোনো আমি ফিরোজ আপডেট ভাই তো পাই। আমাদের সাথে নাই। কেন, কি আছে, সমস্যা কি বলেন তো? ফিরোজ ভাই তো এখন আমাদের সাথে নাই। ফিরোজ ভাই তো স্যার আগে এই পড়ছে। কয়জন স্যার আমরা। হ্যাঁ, না, না, ফিরোজ আপনাদের সাথে নাই বলতে কেন, মানে আমাদের সে সাথে কি? স্যার একটু স্যার আমাদের সাথে স্যার পরীক্ষাগুলো স্যার উনি দেয় নাই স্যার। না, ঠিক পরে আছে। স্যার একদিন আলাদা পরীক্ষা দিছে তো। সেটা ঠিক আছে, সেটা তো বললাম, সে থাকবে না কেন? সে ফার্স্ট ব্যাচের কোনো কারণে হয়তো একটা দুইটা পরীক্ষা মিস করতে পারে, অথবা পরীক্ষা দিছে, সেটা তো আমরা জানি না। পরীক্ষা দিলে অবশ্যই তার খাতাগুলো ইভালুয়েট করে মার্কস আমি অবশ্য পাঠিয়ে দিছি। এনিওয়ে, ঠিক আছে, আপাতত আমরা যে তিন জি চারজন স্যার। আছি, 3-4 জন আছে, আমরা ক্লাস করতে থাকি। আমাদের তো শেষ করতে হবে 2টা সাবজেক্ট, একটা হলো সেলস ম্যানেজমেন্ট, আর একটা হলো প্রমোশনাল ম্যানেজমেন্ট এন্ড স্ট্র্যাটেজি। তো সেলস ম্যানেজমেন্টের মিড টার্মের পরেও জি ক্লাস স্যার। হয়েছে, সেটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি, মানে আপলোড করা আছে। এখন আমরা ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট এখান থেকে স্টার্ট করব, দেখেন। তো ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট বলতে আমরা সেলস ম্যানেজমেন্ট কি, এর ফাংশন গুলা কি, হ্যাঁ, তারপরে হলো কি বলে, নেচার গুলা কেমন, এগুলো আমরা পড়ছি। এখন সেলস ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা আমরা পড়বো।
তো সেলস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্স এর প্রথম টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ইমপ্রুভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, তারপরে ইমপ্রুভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন বলছে যে সেলস ম্যানেজমেন্ট কি, এটা তো আমরা আগে জানছি বা পড়ছি। তো এই সেলস ম্যানেজমেন্টটা যদি আমরা আমাদের প্রতিষ্ঠানে ইউজ করতে পারি, দেন ইট ইজ পসিবল টু ইমপ্রুভ দ্য প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্ট, যে বর্তমান আপনার প্রোডাক্ট যেটা বাজারে আছে, অথবা নতুন কোনো প্রোডাক্ট আপনি বাজারে আনতে চান, তো দুই ক্ষেত্রে কিন্তু সেলস ম্যানেজমেন্টটা মানে ইম্পর্টেন্স। কেন ইম্পর্টেন্স? কারণ হলো বর্তমান যে প্রোডাক্টটা আছে সেটার বাজারে আহ, মানে সেলসটা কেমন, সেলস রেটটা কেমন, মার্কেটের ডিমান্ড কেমন, হ্যাঁ, এবং এই মানে এটা টোটাল সেলস কত, এরকম যেই সামারিটা, এটা কিন্তু সেলস ম্যানেজমেন্ট টিম থেকে আসে। তো সেলস ম্যানেজমেন্ট টিম একটা রিপোর্ট দেয় হায়ার অথরিটির কাছে যে এই প্রোডাক্টের এরকম সেলস, এই প্রোডাক্টের এরকম সেলস, এই প্রোডাক্টের ডিমান্ড এরকম, এই প্রোডাক্টের মার্কেটে অ্যাভেলেবিলিটি এরকম। হ্যাঁ, তো এইরকম যে সামারিটা দেয়, সেই সামারিটা নিয়ে তখন টপ লেভেল ম্যানেজমেন্ট অর হায়ার অথরিটি অর ডিসিশন মেকার উইল টেক দ্য ডিসিশন অ্যান্ড ইউজ দ্যাট রিপোর্ট টু ইমপ্রুভ দ্য প্রোডাক্ট। অর্থাৎ ওই রিপোর্টের উপর ভিত্তি করে প্রোডাক্টটা ইমপ্রুভ করে, প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করে। কিভাবে? ধরেন কোনো এক্সিস্টিং প্রোডাক্ট, যে প্রোডাক্টের ডিমান্ডটা বেশি বা যে প্রোডাক্টের সেলসটা বেশি হচ্ছে, তখন কি করবে, ওই প্রোডাক্টটা যাতে আরো বেশি মানুষ আকৃষ্ট করে, হ্যাঁ, এই জন্য ওই প্রোডাক্টটা আরো কি করবে, ডেভেলপ করার চেষ্টা করবে। অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রোডাক্টটার সেলসটা কমে যাচ্ছে অথবা কোনো কারণে ওই প্রোডাক্টের অ্যাট্রাকটিভনেসটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে ওই প্রোডাক্টে হয়তো নতুন কোনো ফিচার যোগ করতে পারে, অথবা ওই প্রোডাক্টে মডিফাই করতে পারে, আপডেট করতে পারে, করে ওই বাজারে ওই প্রোডাক্টটা আবার কি করা হয়, লঞ্চ করা হয় বা ছাড়া হয়। তো এই জন্য বলছি আমরা যে সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট ফর ইমপ্রুভ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সেলস ম্যানেজমেন্টটা আমাদের কি প্রয়োজন। আমরা কিন্তু পড়তেছি ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট। 2 জি নম্বর স্যার। দেখেন, অপটিমাল ডিস্ট্রিবিউটিভ নেটওয়ার্ক। অপটিমাল মানে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক। সার্টেন, হ্যাঁ, সার্টেন লেভেল পর্যন্ত, মানে একটা সীমা, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। তো বলছে যে অপটিমাল ডিস্ট্রিবিউটিভ নেটওয়ার্ক। তো বলছে যে সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট কিসের জন্য, যে আমরা যদি নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউট করতে চাই অপটিমাল লেভেলে, সেক্ষেত্রে সেলস ম্যানেজমেন্ট আমাদের সহায়তা করবে, হেল্প করে। কিভাবে? দেখেন, সেলস রিপোর্ট মেড বাই দ্য সেলস ম্যানেজমেন্ট। আসলে সেলস রিপোর্টটা কিন্তু সেলস ম্যানেজমেন্ট দ্বারা ক্রিয়েট হয়। ফর দিস রিজন সেলস ম্যানেজ টপ লেভেল অথরিটি অর হায়ার অথরিটি অর ডিসিশন মেকার উইল কি বলে, মানে টেক দ্য ডিসিশন হোয়ার দে উইল সেট আপ দেয়ার নেটওয়ার্ক, হোয়ার দে উইল স্প্রেড দেয়ার নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে এটা এটা বোঝাচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। অর্থাৎ ধরেন বিষয়টা যদি এরকম হয় যে ঢাকা জোনের সেলসটা বেশি, রাজশাহী জোনের সেলস কম, অথবা রাজশাহী জোনের সেলস বেশি, ঢাকা জোনের সেলস কম, সরি, তাহলে কি হচ্ছে, এটা হলো আপনার সেলস ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। এই যে সেলস ডিস্ট্রিবিউশনটা কোন সেলস ডিস্ট্রিবিউশনটা আপনি বর্ডার করবেন, কোন সেলস ডিস্ট্রিবিউশনটা আপনি শর্ট শর্ট করে নিয়ে আসবেন, কোন সেলস ডিস্ট্রিবিউশনটা আপনি বাড়াবেন, কোন সেলস ডিস্ট্রিবিউশনটা আপনি কমাবেন। তো এই যে নেটওয়ার্ক যেটা আছে, আপনাকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেটা বলতেছি আমরা, ডিস্ট্রিবিউশন বলতে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার যে নেটওয়ার্ক, সেটাকে বলতেছি আমরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তো এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কি করবে, মানে আপনি কি হবে, বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আপনি কমাবেন না বাড়াবেন না, কি অবস্থায় রাখবেন, সেটা কিন্তু মূলত সেলস ম্যানেজমেন্টের রিপোর্ট থেকে আপনি বুঝতে পারেন। কিভাবে? এই যে দেখেন, ওরা হয়তো একটা রিপোর্ট দিল যে সেলস ইজ মোর দেন, মানে সেলস অফ রাশিয়া ডিভিশন ইজ মোর দেন দা ঢাকা ডিভিশন, এরকম একটা রিপোর্ট তারা আপনাকে দিল। তখন কি করবেন, আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, যদি তাই হয় তাহলে ঢাকা ডিভিশনে আমার মানে সেলসটা বাড়াতে হবে। তাহলে ঢাকা ডিভিশনের সেলসটা বাড়াতে গেলে আমার ঢাকা ডিভিশনে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আমাদের বাড়াতে হবে, এরকম বিষয়টা। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে আপনার এটা লিখছে, দেখেন, it should focus more effort on the retailer training program, in-store promotion, better product packaging in retain store, etc. to improve their retail sales of your product. এখন কোশ্চেন হলো যে স্যার, আপনি ঢাকা ডিভিশনে আমাদের ডিস্ট্রিবিউশনটা নেটওয়ার্ক বাড়াবো কিভাবে? তো বাড়াবেন কিভাবে?
মূলত আমরা কিন্তু বারবার বলতেছি যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হলো প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে কাস্টমার কাছে পৌঁছে দেওয়া। তো কাস্টমার কাছে তো কোম্পানি সরাসরি পৌঁছে দেয় না, প্রথমে কি করে সেটা হোলসেলার কাছে যায়, হোলসেলার কাছে রিটেইলার যায়, রিটেইলার কাছ থেকে কাস্টমার কিনে। তো এই যে অনেকগুলা প্রক্রিয়া বা ধাপ, এই প্রক্রিয়া একটার সাথে একটা কিন্তু সম্পৃক্ত, বা এই জন্য বলতেছি আমরা এটাকে নেটওয়ার্ক। তো এই যে নেটওয়ার্কটা, সেলস নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা আপনি কি করতেন যদি বাড়াতে চান তাহলে কিভাবে বাড়াবেন? সেক্ষেত্রে হয়তো যারা কি বলে আপনার সেলস মার্কেটিং এ যারা কাজ করে তাদেরকে আপনি ট্রেন দিলেন, যাতে বেশি হোলসেলার বা রিটেইলারকে তারা আকৃষ্ট করতে পারে ফর ইয়ার প্রোডাক্ট অর সার্ভিস, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি প্রোডাক্টের প্যাকেজিংটা ভালো ভালো প্যাকেজিং করতে পারেন। তারপরে হলো ইন রিটেন স্টোর, রিটেন রিটেন স্টোরে, রিটেল স্টোর হবে মনে হচ্ছে, এই জায়গায় রিটেল স্টোর, ওকে। তারপরে দেখেন ইন স্টোর প্রমোশন, অর্থাৎ ইন স্টোর প্রমোশনও আপনি করতে পারেন। যেমন আপনি যারা হোলসেলার বা রিটেলার থাকে, অনেক সময় কোম্পানির যারা মার্কেটিং অফিসার থাকে, তারা এসে বলে যে ঠিক আছে আপনি যদি আমাদের থেকে 200 পিস প্রোডাক্ট নেন তাহলে আপনাকে 5 পিস প্রোডাক্ট ফ্রি দেওয়া হবে, এরকম একটা মানে বিষয়। অথবা আপনাকে এত দামের রেটটা আপনার কম নেওয়া হবে, অথবা আপনাকে একটা গিফট দেওয়া হবে, এইরকম একটা বিষয়। তো এই প্রত্যেকটা বিষয় মিলে আপনি কি করবেন, আপনার কিন্তু যে নেটওয়ার্ক আছে অর্থাৎ সেলস নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কি হবে আপনার বৃদ্ধি পাবে। তো এই নেটওয়ার্ক বৃদ্ধি করবেন কিভাবে, বা সরি এই নেটওয়ার্কটা বৃদ্ধি করা প্রয়োজন কিনা, বা এই নেটওয়ার্কটা আসলে কোন লেভেল পর্যন্ত আপনি বৃদ্ধি করবেন, এই বিষয়টা কিন্তু সেলস ম্যানেজমেন্ট থেকে আপনি জানতে পারতেছেন। এখন সেলস ম্যানেজমেন্ট থেকে কিভাবে জানতে পারতেছেন? আপনি সেলস ম্যানেজমেন্ট থেকে এভাবে জানতে পারতেছেন যে মূলত কিন্তু সেলস যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা কিন্তু সেলস ম্যানেজমেন্টই হায়ার অথরিটিকে প্রদান করে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? ওয়াসি, তারপরে সুমন সাহেব। জি স্যার। জি স্যার। ধন্যবাদ। বেটার ফিনান্সিয়াল ডিসিশন। এখন বেটার ফিনান্সিয়াল ডিসিশন অর্থাৎ ভালো বা অর্থনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি কি করে এই সেলস ম্যানেজমেন্টটা হেল্প করে, বা সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। তো বেটার ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেলস ম্যানেজমেন্টটা কিভাবে ইম্পর্টেন্ট সেটা আমরা দেখবো। The ultimate of sales aim of sales management is to increase the profit contribution and reduce the opportunity and carrying cost of the product and their operation। বলছে যে মূলত সেলস ম্যানেজমেন্টের কাজ হলো যে কোন একটা প্রোডাক্টটা সেল করতে গিয়ে আপনার যে কস্ট হবে এই কস্টটা কমানো প্রথমত। যদি সেলস ম্যানেজমেন্টটা ইফেক্টিভ না হয় বা সেলস ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা আপনার কোম্পানিতে না থাকে, তাহলে কিন্তু আপনার কি হবে, এই যে সেলসটা কাস্টমার অর্থাৎ প্রোডাক্টটা উৎপাদন থেকে শুরু মানে উৎপাদনের পর থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছে দিতে যে কষ্টটা আছে এই কষ্টটা আপনার বেড়ে যাবে। তাহলে যাতে কষ্টটা না বাড়ে, কম কষ্টে বা একটা সার্টেন কষ্টে আপনি যাতে মিনিমাম কষ্টে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন, এটা মূলত সেলস ম্যানেজমেন্ট করে থাকে। আচ্ছা, আরেকটা কি করে যে আপনার যে প্রফিট আছে আপনার প্রতিষ্ঠানের, এই প্রফিটটা ইনক্রিজ করতে সহায়তা করে, প্রফিটটা ইনক্রিজ করতে সহায়তা করে এবং কস্টটা কমাতে কি করে সহায়তা করে। তো যেহেতু আহ কি বলে এই সেলস ম্যানেজমেন্ট কস্ট কমানোর ক্ষেত্রে সহায়তা করে, অ্যাজ ওয়েল এজ আপনার যে আলটিমেট প্রফিট আছে এই প্রফিটটা বাড়ানোর ক্ষেত্রেও সহায়তা করে থাকে। তো এই জন্য যখন আপনি আপনি অ্যাজ এ টপ লেভেল অথরিটি অর অ্যাজ এ owner of your company, when you will take the decision or take the financial decision, of course you have to analyze, you have to take the report from the sales management, as well as you have to analyze the report of sales management. And by analyzing the report of sales management, of course you can get the good decision or or better decision for any financial decision. ধরেন আপনি যে কোনো ধরনের ফিনান্সিয়াল ডিসিশন, ধরেন আপনি নতুন প্রোডাক্ট উৎপাদনে যাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ফিনান্সিয়াল ডিসিশন যে হ্যাঁ নতুন প্রোডাক্ট উৎপাদনে গেলে আপনার অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্ট বা কি বলে আপনার ইনভেস্ট করতে হচ্ছে সেক্ষেত্রে। তো এটা ইনভেস্ট করবেন, এটাও তো এক ধরনের ফিনান্সিয়াল ডিসিশন। তো এই ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার এই সেলস ম্যানেজমেন্টে সহায়তা করে, কারণ সেলস ম্যানেজমেন্ট থেকে আপনি রিপোর্টটা নিয়ে দেখতেছেন না আসলে কি আমাকে নতুন প্রোডাক্টের জন্য আমাকে ইনভেস্টমেন্ট করতে পারবো কিনা, বা ইনভেস্টমেন্ট করা আমার ঠিক হবে কিনা, বা ইট ইজ প্রফিটেবল অর নট, এটা কি প্রফিটেবল হবে অথবা হবে না, এই বিষয়টা। এই জন্য বলতেছি বেটার ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেলস ম্যানেজমেন্টটা সহায়তা করে থাকে। তারপর আসেন ইমপ্রুভ সেলস পার্সোনাল কোয়ালিটি। ইমপ্রুভ সেলস
personal quality. The key responsibility of every sales management is to recruit, select, and train the best quality sales staff. দেখেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? স্যার পাচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা, বলছে যে ইমপ্রুভ সেলস পার্সোনাল কোয়ালিটি, অর্থাৎ আমরা কিন্তু পড়তেছি, কোশ্চেনটা মাথায় রাখেন যে ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট কি, মানে সেলস ম্যানেজমেন্টটা কেন প্রয়োজন। তো এখানে 4 নম্বর ওরা পয়েন্ট লিখছে যে সেলস পার্সন বলতে বিক্রয় কর্মী, সেলস পার্সোনাল বলতে বিক্রয় কর্মী, যারা বিক্রয় মানে কাজে নিয়োজিত থাকে তাদেরকে আমরা বিক্রয় কর্মী বা সেলস পার্সোনাল বলতেছি। তো ওরা বলছে যে ইমপ্রুভ সেলস পার্সোনাল কোয়ালিটি, অর্থাৎ বিক্রয় কর্মীর কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে কি করে এই যে সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। কিভাবে? কারণ মূলত এই সেলস ম্যানেজমেন্টটি কি করে, রিক্রুট করে। কি রিক্রুট করে? ধরেন হিউম্যান রিসোর্স রিক্রুট করে বা পার্সোনাল রিক্রুট করে, একই কথা, ওয়ার্কার রিক্রুট করে, সিলেক্ট করে, হ্যাঁ অবশ্যই, ট্রেনিং দেয়, হ্যাঁ অবশ্যই, দ্য বেস্ট কোয়ালিটি সেলস স্টাফ, অর্থাৎ এই যে কি বলে সেলস ম্যানেজমেন্টের কাজের একটা কাজ হলো যে কি বলে যে প্রত্যেকটা সেলস মানে যারা রিক্রুট করা হয়েছে, আমরা যারা আমাদের বিক্রয় কর্মী, এই বিক্রয় কর্মীরা যাতে আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হয়, অর্থাৎ এই বিক্রয় কর্মীরা কর্মীদের কাছ থেকে যেন আমরা মানে কি বলে একটা 100/100 আউটপুট পাই, অর্থাৎ তাদের ফুললি ইউটিলাইজ করতে পারি। এই জন্য কি করি, মানে এই জন্য কি করে সেলস ম্যানেজমেন্ট তাদেরকে রিক্রুট করে, সিলেক্ট করে, ট্রেন দেয়। তো আসলে কেন ট্রেন দিচ্ছে? কারণ হলো যে ট্রেন দিচ্ছে এই জন্য যে তাদেরকে দিয়ে কোম্পানি কি করবে, প্রফিট অর্জন করবে বা কস্ট কমাবে। তাহলে দেখেন, যদিও প্রফিট কমানোর জন্য বা প্রফিট বাড়ানোর জন্য এবং কস্ট কমানোর জন্য তাদেরকে ট্রেন দেওয়া হচ্ছে, কিন্তু মূলত ট্রেন দেওয়ার মাধ্যমে তাদের কিন্তু নিজস্ব কোয়ালিটি যেটা আছে সেটা কিন্তু বাড়তেছে। কিভাবে? তাদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের স্কিলনেস বাড়তেছে, তাদের কোয়ালিটি বাড়তেছে, তাদের নলেজ বাড়তেছে, তাদের এক্সপিরিয়েন্স বাড়তেছে। হ্যাঁ, তো এই জন্য সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? যে যারা বিক্রয় কর্মী আছে তাদের যে পার্সোনাল মানে কোয়ালিটি আছে, তো বিক্রয় কর্মীদের পার্সোনাল কোয়ালিটি কি বলে মানে স্কিলনেস আছে, স্কিলনেসটা ডেভেলপ হয়। এই জন্যই ওরা বলছে যে হিউম্যান মানে পার্সোনাল অর্থাৎ বিক্রয় কর্মীর কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে বা ইমপ্রুভ করার ক্ষেত্রে সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। তারপর আসেন নেক্সট কোশ্চেন, অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট। এখন আমরা বললাম যে ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট মানে প্রয়োজনীয়তা কি, আর অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলো কি। মোটামুটি কাছাকাছি কোশ্চেন, বাট দুটা কোশ্চেন আলে কিন্তু অ্যান্সার তো দুটা মানে একটু আলাদা হবে, সেটা একটু আপনার মাথায় রাখেন। তো অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট হলো যে সেলস ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলা কি, সেলস ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানে কেন থাকা দরকার। তো উদ্দেশ্য ওরা বলছে প্রফিটেবিলিটি, সেলস ভলিউম, মার্কেট শেয়ার, গ্রোথ এন্ড কর্পোরেট ইমেজ। এই চারটা হলো মূলত অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট। আমি রিপিট করতেছি যে অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট হলো সেলস ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলা কি, আর ইম্পর্টেন্স হলো প্রয়োজনীয়তাগুলা কি। উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা দুটা কিন্তু একটু আলাদা আছে, একটা মাথায় রাখেন আপনারা। তো আমরা এখন পড়বো যে অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্টের অবজেক্টিভস গুলা কি। তো মূলত এই চারটা হলো, পাঁচটা হলো মূল অবজেক্টিভস মানে প্রধান উদ্দেশ্য। কি হলো? প্রফিটেবিলিটি। অবশ্যই সেলস ম্যানেজমেন্টের প্র্যাকটিস অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সেলস ম্যানেজমেন্ট রাখা বা সেলস ম্যানেজমেন্ট যদি থাকে সেক্ষেত্রে কি হয় যে সেলস ম্যানেজমেন্টের প্রধান উদ্দেশ্য মানে অবজেক্টিভস হলো যে প্রফিট অর্জন করা। অর্থাৎ সেলস ম্যানেজমেন্ট এমন ভাবে কাজ করবে ওই প্রতিষ্ঠানে সেলস পার্সোনেল নিয়ে অথবা প্রোডাক্ট উৎপাদনের পর থেকে শুরু করে কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে সেলসটা এমন ভাবে করবে যাতে কোম্পানির প্রফিটটা অর্জন হয়। তাহলে বুঝলাম যে সেলস ম্যানেজমেন্ট একটা উদ্দেশ্য হলো যে প্রফিট অর্জন করা। দেন সেলস ভলিউম, অবশ্যই সেলস ম্যানেজমেন্টের আরো একটা কাজ হলো সেলস এর মানে সংখ্যা বাড়ানো, অর্থাৎ সেলস এর অ্যামাউন্টটা বাড়ানো। কারণ ওদের কাজই হলো যে বিক্রয় কর্মীকে মোটিভেট করা যাতে বেশি সেলস হয়। অথবা যারা রিটেলার আছে, হোলসেলার আছে, তাদেরকে বিভিন্ন প্রণোদনা দেওয়া বা অ্যাডভার্টাইজিং কি বলে অর্থাৎ প্রমোশন করা, তারপরে স্যাম্পল দেওয়ার মাধ্যমে কি করে সেলস এর
পরিমাণটা বাড়ানো। তাহলে আমরা বুঝলাম যে সেলস ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্ট হলো যে সেলস এর অ্যামাউন্টটা বাড়ানো। তারপর আসেন মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার হলো যে আপনার কি বলে আপনার যে টোটাল মার্কেট, হ্যাঁ টোটাল মার্কেট বলতে এরকম বোঝাচ্ছে যে মার্কেট শেয়ারটা বাড়ানো। অর্থাৎ আপনি যদি এরকম বলি যে আপনি ধরেন ফার্মাসিউটিক্যাল একটা মানে কোম্পানি, অর্থাৎ আপনি ঔষধ তৈরি করেন। তো সেক্ষেত্রে আপনি তো আর মার্কেটে একা না, আপনার সাথে কম্পিটিটর মেলা থাকে, তাই না? ওয়াসি এবং সোহন বাবু, হ্যালো, ওয়াসি এবং সুমন, শুনতে পাচ্ছেন? ওয়াসি এবং সুমন শুনতে পাচ্ছেন আমাকে? ওয়াসি, স্যার জি সুমন, স্যার। স্যার আচ্ছা, ধন্যবাদ। আমি জি স্যার, বলতেছিলাম পাচ্ছি। যে আপনি ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তো আপনি তো আর একা ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, আপনার মানে কম্পিটিটর প্রতিযোগী আরো আছে। আপনি ধরেন যদি আপনি ধরে নিলেন আপনি স্কয়ার কোম্পানি, তো স্কয়ার কোম্পানি ছাড়াও জি কিন্তু স্যার ফার্মাসিউটিক্যাল আরো আছে, যেমন একমি আছে, বেক্সিমকো আছে, তারপরে আর কি আছে, জি স্যার তারপরে আপনার ইনসেপ্টিক ইনসেপ্টা আছে, রেনেটা আছে। হ্যাঁ, তো এখন এই যে মার্কেট শেয়ারটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনি ধরেন যে কোনো একটা কোম্পানি, আপনি ধরেন স্কয়ার কোম্পানির মানে আহ, চিন্তা করেন, তাহলে মার্কেট শেয়ার হলো যে আপনি ধরেন টোটাল মার্কেট কাভারেজ যদি চিন্তা করি যে 100%, 100 মধ্যে আপনার ধরেন ধরেন 20%, অন্যজনের 5%, অন্যজনের 2%, অন্যজনের 1%, অন্যজনের 30%, আরেকজনের 50%, এই টোটাল মিলে কত হলো 100%। যদি তাই হয় তাহলে এই মার্কেট শেয়ার বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু সেলস ম্যানেজমেন্ট সহায়তা করে। ধরে নিলাম অ্যাজ এ স্কয়ার কোম্পানি আপনার টোটাল মার্কেট কাভারেজ বা মার্কেট শেয়ারটা হলো কত, ধরে নিলাম 22%। এখন আপনি সেলস ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি করা, মার্কেট শেয়ারটা বাড়ানো। কিভাবে? মার্কেট শেয়ারটা ঠিক তখনই বাড়বে যখন আপনি অন্য কম্পিটিটরদের তুলনায় আপনার সেলসটা বাড়বে, আপনার কাস্টমারের সংখ্যা বাড়বে, তখন কিন্তু আপনার মার্কেট শেয়ারটাও বাড়বে। আমি বুঝতে পারছি বিষয়টা, মার্কেট শেয়ার মানে জিনিসটা কি, অর্থাৎ কত অংশ আপনি মার্কেট কাভারেজ করতেছেন অন্যদের তুলনায়, অর্থাৎ অন্য কম্পিটিটরদের তুলনায়, দ্যাট ইজ কল মার্কেট শেয়ার। তো এখন সেলস ম্যানেজমেন্ট আরেকটা অবজেক্টিভ হলো যে মার্কেটের যে শেয়ার যেটা বললাম মার্কেট কাভারেজ সেটা বাড়ানো। তারপর আসেন গ্রথ। গ্রথ বলতে ধরে নিলাম আপনার যে 22%, তো 22% যদি আপনার মার্কেট শেয়ার হয়, এখন গ্রোথ বলতে এরকম যে আপনার আহ, সব দিক থেকে আপনার কোম্পানির মানে বৃদ্ধি পাওয়া, প্রফিট বৃদ্ধি পাওয়া, আপনার কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাওয়া, আপনার মার্কেট কাভারেজ বৃদ্ধি পাওয়া, আপনার প্রোডাক্টের সংখ্যা বাড়ানো, তারপরে আপনার সেলস বাড়ানো, এই সব কিছু মিলে আপনাকে বলতেছি আমরা গ্রথ। তো এই সেলস ম্যানেজমেন্টের আরো একটা উদ্দেশ্য হলো এই গ্রথটা করা। তারপর আসেন কর্পোরেট ইমেজ। কর্পোরেট ইমেজ বলতে আমরা যদি এভাবে চিন্তা করি যে গুডউইল। তো গুডউইল মানে কি? সুনাম স্যার। সুনাম, রাইট, থ্যাংক ইউ। তো এই গুডউইলটা বাড়ানোর ক্ষেত্রেও এই কর্পোরেট ইমেজ মানে ধরেন গুডউইল, এই গুডউইলটা বাড়ানোর ক্ষেত্রেও সেলস ম্যানেজমেন্ট কাজ করে। এখন মানে সেলস ম্যানেজমেন্টের একটা উদ্দেশ্য হলো যে আপনার ওই প্রতিষ্ঠানে গুডউইলটা বাড়ানো। এখন কোশ্চেন হতে পারে, স্যার সেলস ম্যানেজমেন্ট কিভাবে একটা প্রতিষ্ঠানে গুডউইল বাড়াবে? বাড়াবে এইভাবে যে সেলস ম্যানেজমেন্টের টিমে কে কে থাকে, বিক্রয় কর্মী থাকে বা একজন সুপারভাইজার থাকে, ম্যানেজার থাকে, তার আন্ডারে 10 জন থাকে, মানে একজন জোনাল ম্যানেজার থাকে, এরিয়া ম্যানেজার থাকে, তার আন্ডারে 20 জন থাকে, এইভাবে ছড়ায় ছিটায় থাকে। তো প্রত্যেকজনই কিন্তু এই সেলস ম্যানেজমেন্টের একটা পার্ট। তো এই সেলস ম্যানেজমেন্ট প্রত্যেকজনের ব্যবহার যদি ভালো ভালো হয়, এদের কথার সাথে কাজের মিল থাকে, এদের প্রোডাক্ট যদি মানে ভালো মতো হয়, এদের অফার সিস্টেমটা ভালো হয়, এদের প্রমোশন সিস্টেমটা ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষজন তখন মনে করবে না, এদের মানে এদের কাছ থেকেই মানুষ ওই প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া পাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওই কোম্পানি সম্বন্ধে একটা ভালো আইডিয়া ক্রিয়েট হবে, এবং আস্তে আস্তে একটা সুনাম সৃষ্টি হবে। তো এইভাবে এই সেলস ম্যানেজমেন্টটা একটা প্রতিষ্ঠানের সুনাম অর্জনের ক্ষেত্রে সহায়তা করে। তো এটাও এক ধরনের অবজেক্টিভস। কি অবজেক্টিভ? সেলস ম্যানেজমেন্ট আরেকটা অবজেক্টিভস হলো যে ওই প্রতিষ্ঠানের সুনামটা কি করা, বৃদ্ধি করা। এখন এই পাঁচটা যদি আপনারা আলোচনা করেন অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর যদি মনে করেন যে স্যার স্পেসিফিক ভাবে পয়েন্ট আউট করতে চাই আমরা, যে স্পেসিফিক করব যে স্যার এই যে কোয়ান্টিটেটিভ অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট, আর এটা হলো কোয়ালিটেটিভ অবজেক্টিভস অফ সেলস ম্যানেজমেন্ট। একটা হলো সংখ্যাত্মক, একটা হলো গুণগত। কোয়ান্টিটেটিভ অবজেক্টিভস অর্থাৎ সংখ্যাত্মক অবজেক্টিভস,
আর হলো কোয়ালিটেটিভ অবজেক্টিভ, দ্যাট মিনস গুণগত অবজেক্টিভ। এখানে ওরা কি করছে, আমি যে বিষয়গুলো 4-5টা বিষয় ডিসকাস করলাম সেই বিষয়গুলো ওরা পয়েন্ট আউট করে ছোট ছোট করে মানে একটা লাইনে লিখছে। তো আপনি যদি মনে করেন স্যার আমরা এই 5টার আন্ডারে নিজের মতো করে আপনি যেটা আলোচনা করে দিলেন 5টা আন্ডারে আমরা লিখবো, এটা হতে পারে। আর যদি মনে করেন যে স্যার না এই 5টা আন্ডারে লিখবো না আমরা স্যার, এই যে পয়েন্ট আউট করে একবারে 9টা 9টা দেবো, 9টা দেবো, ওটা 9টা দেবো, তাও হবে, আপনারা যেভাবে মনে করেন আর কি। জি স্যার। তারপর ইমার্জিং ট্রেন্ডস ইন সেলস ম্যানেজমেন্ট 7 নাম্বার। ইমার্জিং ট্রেন্ডস ইন সেলস ম্যানেজমেন্ট অর্থাৎ এটার বাংলাটা হলো যে বর্তমানে সেলস ম্যানেজমেন্টের ট্রেন্ডটা কেমন। ট্রেন্ড মানে কি এটা তো বোঝেন নাকি? জি স্যার। ট্রেন্ড মানে কি বলেন তো? ট্রেন্ড হলো বর্তমান হালচালটা কেমন, মানে বর্তমানে কিভাবে, মানে সেলস ম্যানেজমেন্ট তো অনেক আগে থেকে হয়তো এই মার্কেট মানে এই ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে সেলস ম্যানেজমেন্টের বিষয়গুলো বা সেলস, কিন্তু এই মানে 2020 সালে বা 2021 সালে ডিজিটাল যুগে এসে কিভাবে সেলস ম্যানেজমেন্টটা কাজ করতেছে বা সেলস ম্যানেজমেন্টের বর্তমান অবস্থাটা কি, বর্তমান হালচালটা কি রকম, এটাই হলো সেলস ম্যানেজমেন্টের ট্রেন্ড। বুঝতে পারছেন কোশ্চেনটা? জি স্যার। কোশ্চেনটা বুঝতে পারছেন তো, নাকি কোশ্চেনটা কি নাকি যে স্যার। বর্তমানে সেলস ম্যানেজমেন্টের হালচালটা কি রকম? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো ওই যে দেখেন গ্লোবাল পার্সপেক্টিভ, আগে তো আসলে ইম্পোর্ট এক্সপোর্ট এত বিষয় ছিল, বিষয়গুলো ছিল না। এখন কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট মানে পুরো বিশ্বটা মানুষ এখন হাতের মুঠোয় আসছে। এটা হওয়ার কারণে মানুষ কিন্তু অনায়াসে যে কোনো প্রোডাক্ট দেশের বাইরে ইম্পোর্ট করতে পারতেছে এবং এক্সপোর্ট করতে পারতেছে এবং ইচ্ছা করলে দেশের বাইরে গিয়ে বিজনেস করতে পারতেছে। তো সেদিক থেকে সেলস ম্যানেজমেন্টটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হলো সেলস ম্যানেজমেন্টটা যদি আপনার হার্ড না হয়, ইফেক্টিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দেশের বাইরে গিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন। অ্যাজ ওয়েল এজ ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও সেলস ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। কারণ সেলস ম্যানেজমেন্টের বিষয়ে অনেক কিছু বিষয় থাকে সেলসম্যানের মধ্যে, সেটা আপনারা জানেন, অলরেডি ডিসকাস করছি আমরা। রিভলিউশন অফ টেকনোলজি যেটা বলতেছিলাম, আগের যুগে কিন্তু টেকনোলজির বিষয়টা ছিল না, ইন্ডাস্ট্রি বলেন গার্মেন্টস বলেন, কিন্তু এখন কি হয়েছে যে রেভলিউশন অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আপনার টেকনোলজিটা ব্যবহার এখন দিনে দিনে বাড়তেছে। তো এই টেকনোলজি ব্যবহার বাড়ার পাশাপাশি আপনি সেলস ম্যানেজমেন্টটা কিভাবে এই টেকনোলজিকে সঙ্গে নিয়ে অর্থাৎ টেকনোলজিকে টাচে রেখে টেকনোলজির কে ব্যবহার করে তার অর্গানাইজেশনাল যে অবজেক্টিভ আছে সেটা ফুলফিল করতে পারে। তো এখানে কি কি আছে, যেমন আগে যেমন ছিল অডিও কনফারেন্স বা ভিডিও কনফারেন্স ছিল না, এখন কিন্তু অডিও কনফারেন্স হচ্ছে, ভিডিও কনফারেন্স হচ্ছে, বা অনলাইনে অর্ডার দেওয়া যাচ্ছে, অনলাইনে সেলস করা যাচ্ছে, অনলাইনে প্রমোশন করা যাচ্ছে। তো এখানে দেখেন কিছু কিছু লেখছে, দেখেন এই যে ভিডিও কনফারেন্স লেখছে, দেখছেন? তো এটা মানে বর্তমানে হালচাল গুলা এরা এখানে তুলে ধরছে আর কি। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় সিআরএম। কি বলা হয়? সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেলস ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব বেশি ইফেক্টিভ। কেন? কারণ হলো যে মোস্টলি সেলস পার্সোনেল অ্যাকচুয়ালি কমিউনিকেট উইথ হোলসেলার, রিটেলার অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমার অলসো। আসলে সেলস পার্সোনাল কিন্তু কাস্টমারের সাথে ডিল করানোর সময় বা কমিউনিকেট করে। তো এই জন্য তো এই কাস্টমারদের সাথে আপনার মানে এই যে সেলস বিক্রয় কর্মী যারা, এদের রিলেশনটা যদি স্ট্রং হয়, মজবুত হয়, লয়াল হয়, তখন কি হবে, ওই এটার অর্থ হলো যে কাস্টমারদের সাথে ওই কোম্পানির রিলেশনটা ভালো। মানে কারণ হলো যে যারা সেলস বিক্রয় কর্মী তারা কিন্তু ওই কোম্পানিরই কিন্তু প্রতিনিধি বা কোম্পানিরই একটা মানে কি বলে রিপ্রেজেন্ট করে ওই কোম্পানিকে, কিন্তু পার্সোনাল হিসেবে অর্থাৎ বিক্রয় কর্মী হিসেবে, বা বিক্রয় ম্যানেজার হিসেবে। তো এখন এই জন্য বলছে যে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মানে মানে রিলেশনটা বিল্ড আপ করার জন্য, টিকে রাখার জন্য বা রিলেশনটা ডেভেলপ করার জন্য বা ভালো রিলেশন স্টাবলিশ করার জন্য ক্ষেত্রে এই সেলস ম্যানেজমেন্টটা বর্তমানে কি করতেছে, খুব বেশি অবদান রাখতেছে। কিন্তু আগে কিন্তু এত কিছু মানে বিবেচনা করা হতো না। সেলস মানে বিক্রয় কর্মী জাস্ট বিক্রয় মানে দোকানে দোকানে প্রোডাক্ট দিয়ে আসবে শেষ, কাস্টমারের সাথে আবার কিসের রিলেশন? নো, এটা কিন্তু বড় একটা বিষয়। তারপর আসেন সেলস ফোর্স ডাইভার্সিটি। সেলস ফোর্স বলতে এখানে বোঝাচ্ছে যে বিক্রয় কর্মী, সেলস ফোর্স মানেও কিন্তু বিক্রয় কর্মী। এখন সেলস ফোর্স ডাইভার্সিটি বলতে আগে কি করা হতো যে মার্কেটে দিয়ে যা হতো, একজন যা মার্কেট দোকানে দোকানে যাইতো, একজন যা অর্ডার কেটে নিয়ে আসতো, আরেকজন যা প্রোডাক্ট দিয়ে আসতো, শেষ। কিন্তু এখন কিন্তু এই যুগটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। কিভাবে চেঞ্জ হচ্ছে? এখন কিন্তু কি করা হচ্ছে যে
এই সেলস ফোর্সটা মানে যে সেলস পার্সোনাল গুলা এরা কি করতেছে, যে উম, কি বলে, লেখছে দেখেন যে the demographic characteristics of sales force are changing and are becoming more varied. For example, more women are taking up uh, careers in selling and sales management. In addition, today salespeople are more educated with colleagues. আচ্ছা, এখন বোঝাচ্ছে যে সেলস ফোর্স অর্থাৎ সেলস বিক্রয় কর্মীরা ডাইভার্সিফাইড হচ্ছে। কিভাবে ডাইভার্সিফাই হচ্ছে? আগের যুগে ওই যে এসএসসি বা ক্লাস 8 পাশের যারা, তারাই বিক্রয় প্রতিনিধি বা বিক্রয় ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হতো, কিন্তু এখন কিন্তু এডুকেটেড পার্সনরাও সেলস ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টে আসতেছে। অ্যাজ ওয়েল অ্যাজ শুধুমাত্র আগে ছেলেরা এই সেলস ডিপার্টমেন্ট থেকে বলা হতো যে মেল আর প্রিফারেবল, মানে ছেলেরা প্রিফারেবল এই পোস্টের জন্য বা এই জবের জন্য, এরকম বলা হয়। কিন্তু এখনকার যুগে কিন্তু ওই মেল ফিমেল নাই, ফিমেলরাও কিন্তু এই সেলস ফোর্স মানে সেলস ম্যানেজমেন্টে বা সেলস টিমে যোগদান করতেছে। বা সেলস ম্যানেজার হিসেবে বা সেলস সুপারভাইজার হিসেবে বা সেলস ম্যান হিসেবেও দেখবেন যে এখন ঢাকাতে বা এমনকি মানিকগঞ্জেও দেখবেন যে এখন মেয়েরা কিন্তু বিক্রয় কর্মী হিসেবে, বিশেষ করে ধরেন এই যে আহ, কি বলে স্যামসাং এর শোরুম গুলাতে, অপোর শোরুম গুলাতে বা হুয়াই শোরুম গুলাতে কিন্তু মেয়েরাও এখন সেলস পার্সোনাল হিসেবে এখন কিন্তু আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দোকানে দোকানেও এখন কি ঢাকায় গেলে আপনি দেখবেন যে মেয়েরাও সেলস পার্সোনাল হিসেবে কাজ করতেছে। তো এটা বলতেছে যে দেখেন, আগের, আজ থেকে 10 বছর আগে কিন্তু এটা কল্পনা করতে পারেন বা চিন্তাও করতে পারেন, বাট ইয়েট সেলস ফোর্স অর সেলস force diversity has come, and today not only it's the task of only male person but also it's also the job or মানে respected job of female person also। এই বিষয়টা বোঝানো হয়েছে। অর্থাৎ বর্তমানে কি কি বিষয় চেঞ্জ হচ্ছে, হালচালটা কেমন, এই বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে। টিম সেলিং অ্যাপ্রোচ, আগে কিন্তু ওই সিঙ্গেল সিঙ্গেল মানে যাইতো, যে একজন যাইতো, যাই দোকানে বলতো যে আমাদের এই প্রোডাক্টটা এরকম, এই প্রোডাক্টের ফিচার এরকম, ক্যারেক্টার এরকম, এর বেনিফিট এরকম, দাম এরকম, সো দ্যাট আপনি এই প্রোডাক্টটা নেন, এরকম মানে দোকানদারকে বা কাস্টমারকে বোঝানো হতো। বাট এখন কিন্তু একটা টিম আকারে যায়, লাইক দ্যাট 4 জন 5 জন বা 6 জনের একটা টিম আকারে কাজ করে, একজন একজনকে হেল্প করে, একজন একজনকে কোলাবোরেট করে। এইটা বিষয় বোঝাচ্ছে ইথিক্যাল এন্ড সোশ্যাল ইস্যু। এই সেলস এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মিথ্যা কথা আগের যুগে মানে আগের প্রেক্ষাপটে এখনো বলা হয়, বিভিন্ন কিছু মানে মিথ্যা কথা বলে সেক্ষেত্রে। তো এটা বলছে যে ইথিক্যাল সোশ্যাল ইস্যু কিন্তু সেলস ম্যানেজার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার যদি কথাবার্তায় যদি ইলিগাল হয়, কাজের সাথে কথার মিল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেলস পার্সোনাল হিসেবে খুব ভালো সাকসেসফুল সাকসেসফুল হতে পারবেন, অ্যাজ ওয়েল এজ আপনার কোম্পানিও কিন্তু আজ আপনার কারণে ধীরে ধীরে ডিমিনিশ হতে থাকবে, অথবা ভালো মার্কেট শেয়ার দখল করতে পারবেন, মার্কেট গ্রোথ করতে পারবেন। তো এই বোধহয় আর একটা পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 7 নম্বর টপিক পর্যন্ত শেষ। 8 নম্বর বলবো দ্য সেলস অর্গানাইজেশন। হুম, দ্য সেলস অর্গানাইজেশন এটা পড়বো আমরা নেক্সট ক্লাসে। সেলস অর্গানাইজেশন তাহলে নেক্সট ক্লাসে একটা দুইটা আর বোধহয় 2টা ক্লাস নিলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে। বুঝতে পারছেন আমাদের ক্লাসটা মোটামুটি আজকে, না? স্যার সালাম জি স্যার। স্যার। ওয়াসি সাহেব বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে একটু দয়া করে আপনারা একটু মার্কিং করে রাখেন। আপনাদের দায়িত্ব 2 জনকে দিলাম বা যারা আছেন, সেটা হচ্ছে আমরা নেক্সট কোথা থেকে শুরু করব। যেমন আমরা বোধহয় 8 নম্বর টপিক থেকে শুরু করব মোস্ট প্রবাবলি। টপিকটা হলো যে সেলস নাম্বার। অর্গানাইজেশন। হ্যাঁ, 8 নম্বর, এটা দয়া করে আমার মনে না থাকলেও আপনার 2 জনের যে কেউ আমাকে একটু মনে করে দিবেন, হ্যাঁ? তো ঠিক আছে, জি স্যার, জি স্যার। আপনি তাহলে মনে রাখেন কোন দিন ক্লাস হচ্ছে আপনাদের। আপনাদের ক্লাস বোধহয় রবিবার, না? রবিবার করে, হ্যাঁ, জি স্যার। রবিবার করে জি ক্লাস স্যার। হবে। তো মোটামুটি রবিবার করে ক্লাস নিলেও আমরা এই এক পুরা মাস যদি ক্লাস নিই, আপনাদের 2টা সাবজেক্ট ইনশাল্লাহ অনায়াসে শেষ করতে পারবো। আমাদের বেশি প্রেশার নাই, অলরেডি আমরা বেশিরভাগ অংশই পড়ে ফেলছি। তো আমার মনে হয় যে রবিবার করে ক্লাস নিলে আপনারা যদি নিয়মিত ক্লাস করেন, আমার মনে হয় 2টা সাবজেক্ট অনায়াসে শেষ করতে পারবো ইনশাল্লাহ। জি জি স্যার, স্যার। ইনশাল্লাহ। তো বাকি যারা আছে আপনার পার্সোনালি যদি কমিউনিকেট হয় আপনাদের ফার্স্ট ব্যাচ বিবিএদের সঙ্গে, তাহলে আপনারা একটু কমিউনিকেট করবেন যে স্যার নিয়মিত ক্লাস নিচ্ছে এবং হয়তো এই মাসের শেষের দিকে আমাদের ফাইনাল এক্সামটা হতে পারে। তো সবাইকে ক্লাস করার জন্য আপনারা একটু কথা বলবেন বা রিকোয়েস্ট করবেন। অ্যাজ ওয়েল এজ যারা ক্লাসগুলো মিস করছে তাদেরকে বলবেন যে স্যারের তো ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে বোধহয় সিরিয়াল বাই সিরিয়াল আমাদের লেকচারগুলো আপলোড করা থাকে, ওখান থেকে একটু দেখে নেবেন। জি স্যার। জি স্যার। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। জি জি স্যার, স্যার, সালাম ইনশাল্লাহ। স্যার। ওয়ালাইকুম আসসালাম।